এই ক্লাসটা তোমাদের প্রথম ক্লাস হচ্ছে। এই ক্লাসে আমি স্থিতিবিজ্ঞান এই অধ্যায়টা শুরু করছি এবং আজকের ক্লাসে যেগুলো আলোচনা করছি ওটা হচ্ছে গিয়ে একটা বস্তুর বা একটা বস্তু সংস্থার ভরকেন্দ্র কী এবং এই ভরকেন্দ্রের অবস্থান আমরা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট আমরা আলোচনা করব। তো প্রথমে চলে আসছি যে ভরকেন্দ্র কী। দেখো, আমরা একটা নিরেট গোলক ধরে নেব, আর ব্যাসার্ধের মানে বড় একটা নিরেট গোলক ধরে নেব। ঠিক আছে, তো এর ভর হচ্ছে এম। এবার এই যে গোলকটির নাম, এই গোলকটির উপরে আমি একটা বল প্রয়োগ করলাম এবং এই বল প্রয়োগ করায় বস্তুটি গতিশীল হবে। তাহলে বস্তুটির একটা বেগ থাকবে, বস্তুটি একটা সরণ হবে। তো এই যে বেগ, ত্বরণ, সরণ, এইগুলো যদি তুমি এই বড় একটা বস্তু মানে এই বড় গোলাকার বস্তুর যদি পরিমাপ করতে চাও তাহলে সেক্ষেত্রে একটু অসুবিধা হবে। কিন্তু তুমি যদি এই বস্তুটাকে একটা বিন্দু বস্তু হিসেবে ধরে নাও এবং সেই বিন্দু বস্তু হিসেবে ধরে নিয়ে তুমি যদি তার গতিটাকে বর্ণনা করা শুরু করো তাহলে কিন্তু অনেক সহজে তুমি বর্ণনা করতে পারবে। তুমি একটা এক্সাম্পল নিতে পারো। ধরো এই বস্তুটা একটা নির্দিষ্ট সময় পর এইখানে এলো, তাহলে এইটা হচ্ছে তার সেকেন্ড অবস্থান, এটা প্রাথমিক অবস্থান। এবার তোমাকে যদি বলা হয় যে বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা বস্তুটি দ্বারা মানে সরণ কতটা তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি যদি বিস্তৃত বস্তু হিসেবে ধরো সেক্ষেত্রে কিন্তু তোমার একটু অসুবিধা হতে পারে। কিন্তু যদি তোমাকে যদি বলা হয় এই দুটো বিন্দু বস্তু, মানে এখানে এই বিন্দু বস্তু, এইটা বিন্দু বস্তু, তাহলে তুমি সহজে কিন্তু এদের মধ্যে রৈখিক দূরত্ব বের করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা কোনো একটা বিস্তৃত বস্তুর যখন আমি গতি কল্পনা করতে মানে গতি বর্ণনা করতে যাচ্ছি তখন যদি আমি ওই বিস্তৃত বস্তুটাকে বিন্দু বস্তু হিসেবে ধরে নিতে পারি বা মানে মনে করা যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তার গতির বর্ণনা করা খুবই সুবিধা হয়। এবার এই যে আমি একটা বিস্তৃত বস্তুকে বিন্দু বস্তু হিসেবে ধরে নিচ্ছি, এক্ষেত্রে কি করা হচ্ছে, বিস্তৃত বস্তুর সমস্ত ভরগুলোকে কি করা হচ্ছে, একটা বিন্দুতে কেন্দ্রীভূত করা হচ্ছে। ঠিক আছে, তো সেই বিন্দুটাকে, ঠিক আছে, কি হিসাবে আমরা মানে ব্যবহার করছি, ওটাকে আমরা একটা বিন্দু বস্তু হিসেবে আচরণ করছি। এবং যেহেতু ওই বিন্দুতে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকছে, ওই বিন্দুটাকে আমরা বলছি কি ভর কেন্দ্র। ঠিক আছে, এটাই হচ্ছে কনসেপ্ট যে ভর কেন্দ্র আমরা কেন এই ধারণাটা নিয়ে আসব। এটা হচ্ছে এইটাই, ধারণা হচ্ছে এইটাই। এবার কথা হচ্ছে বস্তুর ভর কেন্দ্র কোথায় অবস্থান করে, ঠিক আছে, সেইটা আমাদের নির্ণয় করতে হবে। এবার দেখো, এই যে ভর কেন্দ্র মানে একটা বস্তুর ভর কেন্দ্র কোথায় থাকবে, সেইটা একটা বস্তুর ভর কেন্দ্র কোথায় থাকবে, তো সেইটা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, ভর কেন্দ্রে মানে এই যে ভর কেন্দ্রটা আমরা ধরলাম, ওটাকে আমরা কি ধরলাম, একটা বিন্দু বস্তু হিসেবে ধরলাম। এবার এই যে বিন্দু বস্তু, ঠিক আছে, এই বিন্দু বস্তুর কেবলমাত্র কিন্তু একটাই গতি থাকে, একটা হচ্ছে রৈখিক গতি, তার কোনো প্রকার ঘূর্ণন গতি থাকে না। তো এই কনসেপ্টটা আমরা ব্যবহার করব। এবার এই কনসেপ্টটা কি, যে বিন্দু বস্তুর একটাই গতি থাকে, সেটা হচ্ছে রৈখিক গতি, তার কোনো ঘূর্ণন গতি থাকে না। মানে তুমি যদি একটা বিন্দু বস্তুর উপরে বল প্রয়োগ করো তাহলে বস্তুটির খালি রৈখিক গতি হবে, কোনো ঘূর্ণন গতি হবে না। তো এখানে ভর কেন্দ্র যেহেতু একটি বিন্দু বস্তু, তাহলে তুমি যদি সেই ভর কেন্দ্রে যদি বল প্রয়োগ করো তাহলে বস্তুটার শুধুমাত্র রৈখিক গতি থাকবে, কোনো প্রকার ঘূর্ণন গতি থাকবে না। এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কি, যে ভর কেন্দ্রে যদি আমি বল প্রয়োগ করি তো ভর কেন্দ্রে অথবা ভর কেন্দ্র বরাবর
যদি বল প্রয়োগ করি শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র রৈখিক গতিই থাকবে। রৈখিক গতি থাকবে, ঠিক আছে। মানে তুমি তোমার আশেপাশের যে কোনো বস্তু ধরে নিতে পারো, বিশেষ করে তোমাদের আশেপাশে বই আছে, তো বইয়ের যে ভর কেন্দ্র আছে, তো সেই ভর কেন্দ্র তুমি সহজেই নির্ণয় করতে পারবে। কিভাবে নির্ণয় করবে? তুমি দেখবে, মানে আমি বইয়ের একটা, বই তো আয়তকার হয়, তো আয়তকার দেখো, এইটা ধরো, তুমি বই ধরো, এবার তুমি কি করবে, এই বরাবর বল প্রয়োগ করবে, এই বরাবর বল প্রয়োগ করবে, এই বরাবর বল প্রয়োগ করবে, ঠিক আছে। দেখতে পাবে বস্তুটা কিন্তু ঘুরছে না, বস্তুটা কিন্তু সরে যাবে, শুধু জাস্ট সরে যাবে। কেন? কারণ এই যে বলগুলো আমরা প্রয়োগ করছি না, এই বলটা একটা বিন্দু দিয়ে যাচ্ছে, এবং সেই বিন্দুটা, এটা যদি আয়তক্ষেত্র হয় তাদের কর্ণের ছেদবিন্দু হবে। কিন্তু তুমি যদি একটু খেয়াল করে এইভাবে একটা বল প্রয়োগ করবে, তো ঠিক আছে, এরকমভাবে বল প্রয়োগ করবে বা এইভাবে বল প্রয়োগ করবে, তাহলে বলের ক্রিয়ারেখা দেখেছো? বলের ক্রিয়ারেখা হচ্ছে এই বরাবর, ঠিক আছে। তাহলে এই বরাবর যদি আমরা বল প্রয়োগ করি না, তখন কিন্তু বলের ক্রিয়ারেখা ভর কেন্দ্র, মানে এই যে যেটা কেন্দ্র ধরেছিলাম আমি, সেই বরাবর যাচ্ছে না। তখন দেখবে এদের ক্ষেত্রে বস্তুটা কিন্তু ঘুরে যাচ্ছে, ঠিক আছে, মানে এটা ঘূর্ণন গতি হচ্ছে। তো তাহলে এই যে বিন্দুটা, যে বিন্দুটা বরাবর তুমি বল প্রয়োগ করলে বস্তুটার কেবলমাত্র কি হচ্ছে, রৈখিক গতি থাকছে, সেটাই হচ্ছে গিয়ে ভর কেন্দ্র। তাছাড়া যদি তোমার এমনি একটা লম্বা কোনো বস্তু থাকে, ধরো এই পেনটা, তোমাদের কাছে পেন আছে, তো এদের ক্ষেত্রে কি হয় দেখবে, এটা তোমরা সবাই করেই থাকো, যে পেনের একটা বিন্দুতে যদি আমি হাত রাখি না, এরকম যদি হাত একটা রাখি, তাহলে একটা জায়গায় কিন্তু কি হয়, সে স্থির হয়ে যায়, একটা জায়গায় কী হয়ে যায়, এরকম স্থির হয়ে যায়। কোথায় স্থির হয়, কোথায় হাত রাখতে হয়, ওই পেনটার যেখানে ভর কেন্দ্র, ওইখানে তুমি যদি হাতটা রাখো, তাহলে কিন্তু কি হয়ে যাবে, বস্তুটা কিন্তু আর ঘুরবে না। মানে আমি যদি ধরি এইখানটায় হচ্ছে ভর কেন্দ্র, তাহলে এই জায়গায় যদি তুমি হাত রাখো, এই জায়গায় যদি তুমি হাত রাখো, তাহলে কিন্তু বস্তু স্থির থাকবে। এর এদিক সেদিক হলে, যদি এদিকে রাখো, তাহলে কি এদিকে ঘুরে পড়ে যাবে, আর এইদিকে যদি রাখো তাহলে এদিকে ঘুরে পড়ে যাবে। তাহলে ভর কেন্দ্রের যে বেসিক যে প্রপার্টি বা বেসিক যে ধর্ম, যেটা, সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে বস্তুর সমস্ত ভরকে ওই বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে ধরে নেওয়া হবে, এবং যে বিন্দু বরাবর আমি যদি বল প্রয়োগ করি, বস্তুটির কেবলমাত্র রৈখিক গতি থাকবে, কোনো প্রকার ঘূর্ণন গতি থাকবে না, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে ভর কেন্দ্র কোথায় আছে সেটা নির্ণয় করার একটা পদ্ধতি, ঠিক আছে। এবার দেখো, আমরা বিভিন্ন বস্তু বা বস্তু সংস্থার ক্ষেত্রে ভর কেন্দ্র নির্ণয় করব। এবার দেখো, এই ভর কেন্দ্র নির্ণয় করার জন্য যে জিনিসটা আমরা জানলাম, যে কোনো প্রকার ঘূর্ণন গতি থাকবে না। এবার এই ঘূর্ণন গতিকে, মানে ঘূর্ণন গতি হয় যার কারণে, ঠিক আছে, তো সেটা হচ্ছে ভরের ভ্রামক, ঠিক আছে। এবং এটা যেখান থেকে আসে সেটা একটু পরে পড়ব, সেটা হচ্ছে বলের ভ্রামক, ঠিক আছে। তো আমরা বলের ভ্রামকটা পরে পড়ব, এখন কি পড়ব, এখন পড়ব ভরের ভ্রামক। তো ওই ভরের ভ্রামক কি করে, বস্তুতে ঘূর্ণনের সৃষ্টি করে, সেই ভরের ভ্রামকটা আমরা জানব। তো ভরের ভ্রামক কি,
ধরো তুমি একটা ভরহীন একটা দণ্ড নিলে, ঠিক আছে, একটা ভরহীন দণ্ড নিলাম। এবার এই ভরহীন দণ্ডে দুদিকে দুটা ভর রাখলাম, একদিকে হচ্ছে M1 ভর, একদিকে হচ্ছে M2। ওকে, এবার তুমি যে কোনো একটা জায়গায় এইখানে এইখানে একটা বল প্রয়োগ করো, বা তুমি কী রাখো, হাতের ওপর তুমি কি করবে, এই যে সিস্টেমটাকে রেখে দাও। ঠিক আছে, তো সিস্টেমটাকে যদি রেখে দাও তাহলে কি হবে, বস্তুতে ঘূর্ণন সৃষ্টি হবে, হয় এইদিকে না হলে এদিকে ঘুরবে। এবার এখানে একটা রাশি আছে, যে রাশিটা কি বললাম, ভরের ভ্রামক, ওইটা কি করে, ওই ঘুরতে সাহায্য করে। তো ভরের ভ্রামকটা যে কোনো বিন্দু সাপেক্ষে বার করানো হয়, কোন বিন্দু সাপেক্ষে, যে বিন্দু সাপেক্ষে ঘুরবে। তো এখানে আমি ধরে নিলাম এই বিন্দু সাপেক্ষে ঘুরছে কে, এই সংস্থাটা, এবং তুমি ধরে নাও এই বিন্দু থেকে এর দূরত্ব হচ্ছে R2, এটা ধরে নাও, আর এটা হচ্ছে তাহলে R1। ঠিক আছে, যদি হয় তাহলে এই বিন্দু সাপেক্ষে এই ভরটির ভরের ভ্রামক হবে, এর ভরের ভ্রামক হবে ভর গুণিতক ভর গুণিতক ভর গুণিতক যে বিন্দু কে কেন্দ্র করে ঘুরবে তার থেকে দূরত্ব, এটাই হচ্ছে ভরের ভ্রামক। তো এই ভরের ভ্রামক যত বেশি হবে, ঠিক আছে, ঘূর্ণন প্রবণতা ততটা বেশি হবে। আর এদিকে ভরের ভ্রামক কত হবে, এইদিকে, তো এইদিকে ভরের ভ্রামক হবে তাহলে এইদিকে ভর M1 গুণিতক R1, তোমরা হেডিং দিয়ে লিখে রাখবে ভরের ভ্রামক বলে। তাহলে যেদিকে ভরের ভ্রামক বেশি হবে সেই দিকে ঘূর্ণন প্রবণতা বেশি হবে। আর একটা জিনিস খেয়াল করো, এইখানে তো এই যে ভরের ভ্রামক M2 R2 আর এখানে M1 R1, তুমি বলো এইখানে প্রবণতা কি, মানে একটা বস্তু তুমি এখান থেকে দেখলে বুঝতে পারবে, আমি যদি এই দিকে বেশি রাখি, এই দিকে যদি বেশি রাখি, তাহলে তাহলে কি হচ্ছে বলো তো, ঘূর্ণন প্রবণতা কোন দিকে বেশি হচ্ছে, মানে এই বরাবর, এটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু এই দিকে বেশি রাখি তাহলে এই দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে, মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ। তো এখানেও দেখো, যদি কোনোভাবে এদিকে ভরের ভ্রামক বেশি হয় তাহলে ঘূর্ণন প্রবণতা এই দিকে যাবে, মানে তোমার এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর এদিকে যদি হয়, এদিকে যদি ঘূর্ণন প্রবণতা বেশি হয় তাহলে এদিকে হবে। কথার অর্থ হচ্ছে এই যে দুটো ভরের ভ্রামক পেয়েছি, এই দুটো ভরের ভ্রামক বিপরীত দিকে, ঠিক আছে, সংস্থাটাকে ঘোরাতে চাইবে। বুঝতে পেরেছো? এবার যদি বস্তুটা স্থির থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে যে এদিকে ভরের ভ্রামক এবং এই দিকে ভরের ভ্রামক দুটা সমান। তাহলে বস্তু স্থির থাকার কন্ডিশন হচ্ছে এইটা, বস্তু না ঘুরে স্থির থাকবে যদি কখন, M1 R1 সমান M2 R2 হবে। ঠিক আছে, দুপাশে ভরের ভ্রামকটা যদি সমান হয় তাহলে বস্তু না ঘুরে স্থির থাকবে। এবার দেখো, আমরা ভরকেন্দ্র পড়েছি, যে ভরকেন্দ্রের সাপেক্ষে কিন্তু বস্তু কি হবে না, ঘুরবে না। পেনের ক্ষেত্রে বলেছি যে ওইখানে যদি রাখো বস্তুটা স্থির থাকবে। তাহলে এখানে তুমি ভরকেন্দ্র যে খুঁজবে না, ভরকেন্দ্র খুঁজবে, তাহলে তুমি ধরে নিবে, এখানে দেখো তুমি ধরে নিবে, না এইখানটায় দেখো, তুমি যদি ধরে নাও এইটাই যদি সি হয়, মানে এটাই যদি ভরকেন্দ্র হয়, ভরকেন্দ্রকে আমরা সি দিয়ে চিহ্নিত করব। তাই ভরকেন্দ্র যদি সি হয় না, তাহলে এর সাপেক্ষে তো তুমি দেখছো এইদিকে ভরের ভ্রামক M2R2, এদিকে ভরের ভ্রামক হচ্ছে M1R1। তাহলে এটা যদি ভরকেন্দ্র হয় তাহলে সংস্থাটা অবশ্যই কি থাকবে, স্থির থাকবে। সংস্থাটা অবশ্যই স্থির থাকবে, আর সংস্থাটা অবশ্যই স্থির থাকবে মানে M1R1 সমান M2R2 হবে। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, যার সাহায্যে আমরা যে কোনো সংস্থার বা যে কোনো বস্তুর আমরা কী বার করতে পারবো, ভরকেন্দ্রের মানে অবস্থানটা বার করতে পারবো। এবার দেখো, আমরা ভরকেন্দ্রের অবস্থান বার করব কয়েকটা বস্তুর ক্ষেত্রে বা বস্তু সংস্থার ক্ষেত্রে।
তো কয়েকটা পরিচিত আকারের বস্তু আছে যাদের কিন্তু ভরকেন্দ্র একটা নির্দিষ্ট থাকে। যেরকম দেখো, প্রথমে আমরা যেটা বলেছিলাম গোলক, ওই গোলকের ভরকেন্দ্র কিন্তু ওই গোলকের কেন্দ্র হয়। গোলকের ভরকেন্দ্র, গোলকের ভরকেন্দ্র কি হয়? গোলকের কেন্দ্র হয়। এটা গোলক, ঠিক আছে, এটা হচ্ছে গোলক, এর ভরকেন্দ্র কিন্তু কি হয়? কেন্দ্র হয়। ঠিক আছে, যদি বর্গক্ষেত্র নাও, বর্গক্ষেত্র যদি নাও তাহলে বর্গক্ষেত্রের ভরকেন্দ্র হবে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এইখানটায় এইখানটায় এখানটায় হবে। আয়তক্ষেত্র যদি নাও, আয়তক্ষেত্র নাও, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তাদেরও কর্ণদ্বয়ের ছেদবিন্দু, ঠিক আছে। ত্রিভুজ যদি নাও, ত্রিভুজ যদি নাও, ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? ত্রিভুজের হচ্ছে ভর কেন্দ্রটা হচ্ছে এইটা, মানে মধ্যমা তিনটি যেখানে মিলিত হয় সেটাকেও ভর কেন্দ্র বলা হয়। এখানে এইখানটাই হবে, ঠিক আছে। এবার তুমি যদি বৃত্তাকার পাদ নাও, এটা হচ্ছে বৃত্তাকার পাত, এটা লিখতেই হবে বৃত্তাকার পাত। তো এর ক্ষেত্রে, বৃত্তাকার পাতের ক্ষেত্রে কেন্দ্র। তুমি যদি রিং নাও, এইটা গুরুত্বপূর্ণ, রিং। তুমি দেখো এখান থেকে এই পর্যন্ত যতগুলো আমরা বস্তু নিয়েছি সবগুলার ক্ষেত্রে ভর কেন্দ্র কিন্তু কি আছে? বস্তুর মধ্যেই আছে। কিন্তু তুমি যদি রিং নাও, এটা যদি রিং নাও, রিং বা ফাঁপা গোলক নাও বা ফাঁপা সিলিন্ডার নাও, এর ক্ষেত্রে কিন্তু ভর কেন্দ্র কোথায় থাকবে? এইখানটাই থাকবে, যেটা বস্তুর বাইরে হচ্ছে। এটা হচ্ছে রিং, এটা রিং, বুঝতে পেরেছো? রিং, রিংয়ের ক্ষেত্রে কিন্তু ভর কেন্দ্র মাঝে থাকবে, এবার যেটা বস্তুর মধ্যে নয় কিন্তু। আর যদি চোঙ নাও তুমি, চোঙ, তাহলে চোঙের ক্ষেত্রে কি হবে? এটা তোমার যদি নিরেট পা হয় অথবা যদি ফাঁপা হয়, সেক্ষেত্রে অক্ষ বরাবর মধ্যবিন্দুতে, অক্ষ বরাবর মধ্যবিন্দুতে, ঠিক আছে। এটা হচ্ছে কয়েকটি নির্দিষ্ট আকৃতির বস্তুর নির্দিষ্ট ভরকেন্দ্র, ঠিক আছে। এবার আমরা ভর সংস্থার ক্ষেত্রে, ভর সংস্থা বলতে দু ধরনের ভর সংস্থা হয়, একটা বিচ্ছিন্ন ভর সংস্থা হয় আর একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন ভর সংস্থা হয়। প্রথমে আমরা বিচ্ছিন্ন ভর সংস্থার ক্ষেত্রে ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করব, এরপরে আমরা কি করব? নিরবিচ্ছিন্ন ভর সংস্থার ক্ষেত্রে ভরকেন্দ্র নির্ণয় করব। প্রথমে হচ্ছে দুটি কণা সংস্থা, দুটি কণা সংস্থার ক্ষেত্রে, দুটি কণা সংস্থার ক্ষেত্রে ভরকেন্দ্র, ভরকেন্দ্রের অবস্থান নির্ণয়, অবস্থান নির্ণয়, ঠিক আছে। দুটি কণা সংস্থার ক্ষেত্রে ভরকেন্দ্রের অবস্থান নির্ণয়। আচ্ছা দেখো, আমি দুটা বিন্দু ভর ধরে নিব, ঠিক আছে। আচ্ছা, যেটা মূল বিন্দু থেকে এক্স অক্ষের উপর, এটা হচ্ছে এক্স অক্ষে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এইটা হচ্ছে মূল বিন্দু 0 0। তো এখান থেকে একটা হচ্ছে x1 দূরে, এটা হচ্ছে x1, এই ডিস্টেন্সটা হচ্ছে x1, বা এর স্থানাঙ্ক তুমি ধরে নিতে পারো x1, 0। আর একটা অবস্থান করেছে এইখানে, ঠিক আছে, m2, ঠিক আছে। এইটা অবস্থান করেছে মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে x2 অবস্থানে, x2 অবস্থানে। এবার তোমাকে নির্ণয় করতে বলেছে এই যে দুটি ভর সংস্থা আছে, এই দুটি ভর সংস্থার ভর কেন্দ্র কোথায় আছে নির্ণয় করো, ঠিক আছে। তো এইখানে দেখো এই যে দুটি সংস্থা আছে, তো ভর কেন্দ্র এমন একটা বিন্দু, যে বিন্দুতে কি হবে, যে বিন্দুর সাপেক্ষে এই দুটি ভর সংস্থার কোনো ঘূর্ণন থাকবে না, ঠিক আছে। বা কি হবে, এর জন্য ভরের ভ্রামক আর এর জন্য ভরের ভ্রামক পরস্পর সমান হবে। তো তুমি একটা ধরে নাও যে মূল বিন্দু থেকে এক্স দূরত্বে, ঠিক আছে, মূল বিন্দু থেকে এক্স দূরত্বে
কি আছে, ভর কেন্দ্রটা অবস্থান করছে। ঠিক আছে, মূল বিন্দু থেকে এক্স দূরত্বে ভর কেন্দ্রটা অবস্থান করছে। এবার আমরা কি করব, এই ভর কেন্দ্রের সাপেক্ষে m1 বস্তুর ভরের ভ্রামক এবং এই ভর কেন্দ্রের সাপেক্ষে m2 বস্তুর ভরের ভ্রামক বার করব, এবং দুটো অবশ্যই সমান হবে। কেন, আমরা বলে দিচ্ছি এটা কি ভর কেন্দ্র, যেহেতু ভর কেন্দ্র বলে দিয়েছি তাহলে ভরের ভ্রামক অবশ্যই সমান হবে। তাহলে দেখো, তো এর সাপেক্ষে m1 এই বস্তু কণাটার ভরের ভ্রামক কত হবে? তাহলে আমাকে কি করতে হবে, m1 ইন্টু এই বিন্দু থেকে এই দূরত্বটা, তো এই দূরত্বটা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা হবে। তাহলে টোটালটা x, সেখান থেকে x1 বাদ দিয়ে দেব, x মাইনাস x1। তাহলে সি বিন্দুর সাপেক্ষে m1 এর ভরের ভ্রামক কত হচ্ছে? তাহলে সি বিন্দুর সাপেক্ষে m1 এর ভরের ভ্রামক m1 ইন্টু এক্স মাইনাস x1। ওকে, এবং এই সি বিন্দুর সাপেক্ষে m2 ভরের ভ্রামক কত হবে? তাহলে তো দেখে নাও, তাহলে এটা তো m2 আর এটা ডিস্টেন্সটা তাহলে কত হচ্ছে আমার, পুরোটা হচ্ছে x2, সেখান থেকে x বাদ, তাহলে x2 মাইনাস x1। তাহলে সি বিন্দুর সাপেক্ষে m2 ভরের ভ্রামক তাহলে কত হচ্ছে, এবং দুটো সমান হবে, তাই জন্য আমি সমান আগে লিখে দিলাম m2 ইন্টু x2 মাইনাস x1। এটা যদি সলিউশন করা হয় তাহলে কি পাবো আমি, মূল বিন্দু থেকে কত দূরে, ঠিক আছে, কি পাবো, সি বিন্দুর অবস্থান পাবো, যেটাকে আমি স্থানাঙ্ক আকারেও লিখতে পারি। তাহলে আমার এখান থেকে দেখো m1 x মাইনাস m1 x1 ইকুয়ালস টু m2 x2 মাইনাস m2 x1। ঠিক আছে, তো সরি, এটা এটা x1 নয়, এটা এক্স, এটা এক্স। তাহলে এটাকে এইদিকে নিয়ে চলে আসো, তাহলে m1 এটা চলে এলে প্লাস m2 হবে, তো এক্স কমন যাবে কারণ এখানে এক্স আছে, এখানে এক্স আছে। এদিকে দেখো m1 x1 মানে মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হবে, আর এটা তো প্লাস আছে m2 x2। তাহলে এক্স ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। ঠিক আছে, তাহলে মূল বিন্দু থেকে কত দূরে, মূল বিন্দু থেকে x একক দূরে, যেটা হচ্ছে m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। ঠিক আছে, তুমি যদি স্থানাঙ্ক ধরে করতে চাও সেটাও করতে পারো। দেখো m1 এর স্থানাঙ্ক হচ্ছে, m1 এর স্থানাঙ্ক হচ্ছে x1, 0, আর m2 এর স্থানাঙ্ক কত হচ্ছে x2, 0 যদি হয়, তাহলে ভর কেন্দ্র সি এর স্থানাঙ্ক তাহলে কত হচ্ছে, সি এর স্থানাঙ্ক হচ্ছে তাহলে m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। ঠিক আছে, 0। বুঝতে পেরেছ, মানে এই স্থানাঙ্ক দিলাম কেন, এবার ধরো যদি বস্তুটা এক্স অক্ষ বরাবর না থেকে যদি এক্স ওয়াই তলে থাকে, এক্স ওয়াই তলে থাকে বলতে m1 এর স্থানাঙ্ক তখন কি হয়ে যাবে, যদি এক্স ওয়াই তলে থাকে m1 ও m2, ঠিক আছে, এক্স ওয়াই তলে থাকলে মানে m1 এর স্থানাঙ্ক তখন কত হবে, m1 এর স্থানাঙ্ক হচ্ছে তাহলে m1 x1, সরি, m1 এর স্থানাঙ্ক হচ্ছে x1, y1 ধরে নিলাম। ঠিক আছে, m2 এর স্থানাঙ্ক x2, y2 ধরে নাও। তাহলে তখন সি এর স্থানাঙ্ক হবে, তখন তাহলে ওয়াই এর স্থানাঙ্কও থাকবে, তো সেটা সেরকম হবে। তাহলে সি এর স্থানাঙ্ক m1 x1 প্লাস m2 x2 প্লাস সরি বাই m1 প্লাস m2, কমা দিয়ে m1 y1 প্লাস m2 y2 বাই m1 প্লাস m2। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে তোমার ফর্মুলা, মেন ফর্মুলাটা হচ্ছে এইটা, যে x ইকুয়ালস টু m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। যদি তোমার xy তলে থাকে তাহলে x
স্থানাঙ্কও থাকবে, ওয়াই স্থানাঙ্কও থাকবে, আর যদি তোমার এক্স ওয়াই জোট তলে থাকে তাহলে এক্স ওয়াই জেড থাকবে। ঠিক আছে, এবার দেখো একটা এক্সাম্পল যদি ধরে নাও তুমি, এই ফর্মুলা দিয়ে যদি এক্সাম্পল ধরে নাও। দেখো একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, একটা বর্গক্ষেত্র, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ করে ধরে নাও, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। ঠিক আছে, এবার এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এটাতে 1 কেজি, এটাতে 2 কেজি, এটাতে 3 কেজি, এটাতে 4 কেজি ভর আছে। ঠিক আছে, 4 কেজি ভর আছে। এবার তোমাকে বলেছে এই ভর সংস্থার কী বার করতে বলা হয়েছে, তোমাকে এই ভর সংস্থার ভর কেন্দ্র তোমাকে বার করতে বলা হয়েছে। ঠিক আছে, এবং তোমাকে বলা হয়েছে মূল বিন্দুটা তুমি কোথায় ধরবে, মূল বিন্দুটাকে তোমাকে মূল বিন্দু ধরতে হবে। তো তো মূল বিন্দু তুমি কোথায় ধরবে? আচ্ছা, তোমাকে যদি বলা হয় এ বিন্দুটাকে তুমি কি করবে, মূল বিন্দু ধরে নাও। এই এ বিন্দুটাকে মূল বিন্দু ধরে এ বিন্দুকে মূল বিন্দু ধরে সি এর স্থানাঙ্ক নির্ণয় করো, সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, এ বিন্দুকে মূল বিন্দু ধরে সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো এই যে এর স্থানাঙ্ক কত, তাহলে এর স্থানাঙ্ক নিশ্চয়ই হবে 0 0। ঠিক আছে, বি এর স্থানাঙ্ক কত হবে, বি এর স্থানাঙ্ক তুমি বুঝতে পারছো এ কমা 0, কেন এই দৈর্ঘ্য এ 0। সি স্থানাঙ্ক কত হবে, তো সি স্থানাঙ্ক নিশ্চয়ই বুঝতে পেরেছো, এক্স অক্ষ বরাবর এ গেছো, ওয়াই অক্ষ বরাবর এ গেছো। আর ডি স্থানাঙ্ক কত হবে, 0 এ, এক্স অক্ষ বরাবর কোনো যাওনি। এবার দেখো আমরা যে সূত্রটা পড়লাম না, সেখানে দুটো কণা সংস্থা ছিল, এখানে কিন্তু কি হয়ে আছে, একটা দুটা তিনটা চারটা, কোনো অসুবিধা নেই, একটা দুটা থাকুক, তিনটা থাকুক, চারটা থাকুক, কোনো অসুবিধা নেই। তো আমরা যে ফর্মুলাটা জানি না, তো কি ফর্মুলা জানি, এক্স ইকুয়ালস টু কত ছিল, m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3, সরি m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। তো সেখানে দুটো কোণা ছিল, এখানে চারটা কোণা আছে, মানে তাহলে আরও বাড়িয়ে যাব, এক্সটেন্ড করে যাব, কী হবে, m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3, এম করে কন্টিনিউ করতে থাকবো, বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4। যখন এইখানে একটা করি, দেখো তাহলে সি এর এক্স স্থানাঙ্ক যেটা হচ্ছে, এক্স কত হচ্ছে, তাহলে ফর্মুলাটা কী হচ্ছে, m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 প্লাস m4 x4, কেন আমাদের চারটা ভর আছে, m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4, বোঝা গেছে, m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 প্লাস m4 x4 বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4। এখানে দেখো তাহলে m1 কত আছে, m1 আছে 1 কেজি, 1 x1 এর কত, 0 হয়ে গেল, প্লাস m2 কত, m2 হচ্ছে 2 কেজি ইন্টু কত এ, প্লাস 3 কেজি ইন্টু এ, প্লাস 4 কেজি ইন্টু 0। বুঝতে পেরেছ কীভাবে করছি? আর 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তাহলে এইভাবে যদি সলভ করো তাহলে তুমি এক্স স্থানাঙ্ক, একইভাবে তুমি ওয়াই স্থানাঙ্ক পেয়ে যাবে, m1 y1 প্লাস m2 y2 প্লাস m3 y3 প্লাস m4 y4 দিয়ে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 দিয়ে ভাগ করে দিলে তুমি এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক এইভাবে তুমি পেয়ে যাবে। বুঝতে পারলে? তো এইটা একটা এক্সাম্পল ছিল। এবার পরের যে এক্সাম্পলটা বলছি, দেখো ধরো তোমাকে বললো দুটো ভর আছে, একটা হচ্ছে 2 কেজি, ঠিক আছে, একটা 2 কেজি আর একটা 3 কেজি, 2 কেজি একটা আর একটা 3 কেজি, যেটা মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর, মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে এটা 1 মিটার দূরে আছে, এটা 0 0, ঠিক আছে, এটা 1 মিটার দূরে আছে, এটা 1 মিটার দূরে আছে, আর এটা 5 মিটার দূরে আছে, এটা আছে 5 মিটার। তো এখানে তোমাকে দুটো কোশ্চেন হতে পারে, যে মূলবিন্দুর সাপেক্ষে, মূলবিন্দুর সাপেক্ষে
মূলবিন্দুর সাপেক্ষে ভরকেন্দ্রের অবস্থান, অথবা অথবা কি বলতে পারে, ধরো 2 কেজি ভর থেকে কত দূরে ভরকেন্দ্রের অবস্থান। দেখো প্রথমটা করা কোনো অসুবিধা নেই, যে মূল বিন্দু সাপেক্ষে ভর কেন্দ্রের অবস্থান সহজেই করতে পারবো। তাহলে এক্স ইকুয়ালস টু ফর্মুলা কি লাগাবো, m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। m1 কত আছে, m1 আছে 2 কেজি ইন্টু x1 হচ্ছে 1 প্লাস m2 কত 3 কেজি ইন্টু কত 5 বাই 2 প্লাস 3, মানে কত হচ্ছে তোমার, এটা 2 কে 2 5 3 15 17 বাই 5, ঠিক আছে 17 বাই 5 মিটার। মানে এখান থেকে কত 5 3 15 5 4 20 3.4 কাছাকাছি এই জায়গাটায় 3.4 মিটার দূরে অবস্থান করেছে। এবার তোমাকে যদি বলা হয় যে 2 কেজি ভর থেকে কত দূরে ভর কেন্দ্রের অবস্থান, দেখো এইখানে তোমাকে যে ভরটায় বলা হবে না, যে ওই ভরটা থেকে কত দূরে ভর কেন্দ্র আছে, সেক্ষেত্রে এটা খুবই মানে খেয়াল করবে একটু, যে ভর থেকে বলবে ওই ভরটাকে তুমি কি করবে, মূল বিন্দু ধরে নেবে। মানে তোমার যদি বলে এই 2 কেজি থেকে কত দূরে আছে, 2 কেজি থেকে কত দূরে আছে, তাহলে তখন তোমার এই 2 কেজির স্থানাঙ্ক হবে 0 0। 2 কেজি স্থানাঙ্ক কত হবে 0 0। তাহলে 2 কেজি স্থানাঙ্ক যদি 0 0 হয়, তাহলে এই মূল বিন্দু সাপেক্ষে এ স্থানাঙ্ক কিন্তু কত হবে 4,0। খেয়াল করে দেখো, এখান থেকে এটা 1 ছিল, দিয়ে তুমি কি করবে, সেই সূত্রটা বসিয়ে দেবে কত, তাহলে x ইকুয়াল টু সেই সূত্র m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। m1 কত 2 কেজি, তাহলে x1 কত 0, কেন মূল বিন্দু ধরে নিয়েছে, প্লাস m2 কত, m2 হচ্ছে 3 কেজি, ঠিক আছে, ইন্টু 4, এখানে 4 5 হবে না, এখানে 5 হবে না, 5 হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে 5, তো মূল বিন্দুটা এখন কোথায় শিফট করে গেছে, 2 কেজিতে শিফট করে গেছে, তাহলে 2 প্লাস 3 5, তাহলে আমরা পাচ্ছি 4 3 12 বাই 5, ঠিক আছে। তাহলে 2 কেজি থেকে 12 বাই 5, মানে 5 2 10 2.4, দেখো একই আসছে 3.4 আর 2.4, মানে এখান থেকে যদি বার করানো যেত, যদি এটা পুরোটা 3.4 ছিল, তার থেকে 1 বাদ দিলে তোমার 2.4 চলে আসতো, আমি ডিরেক্টলি বার করব, ঠিক আছে। তাহলে দেখো তোমাকে যদি বলতো যে 3 কেজি থেকে কত দূরে অবস্থান করেছে, তাহলে সেই ক্ষেত্রেও তোমাকে কি করতে হতো, 3 কেজিকে মূলবিন্দু ধরে নিতে। তো তখন কি হতো, দেখো 3 কেজিকে যদি মূলবিন্দু ধরা হতো, 3 কেজিকে আমি কি করছি, 3 কেজিকে মূলবিন্দু ধরছি, 3 কেজিকে মূলবিন্দু, তাহলে মূলবিন্দু যদি ধরি, এটাকে যদি মূলবিন্দু মানে এ স্থানাঙ্ক তাহলে 0,0, তাহলে 2 কেজি স্থানাঙ্ক কত হবে, 2 কেজি স্থানাঙ্ক কিন্তু কি হবে, প্লাস আর হবে না, এটা যদি মূলবিন্দু হয় তাহলে এটা বাম দিকে হচ্ছে গিয়ে মাইনাস, তাহলে কত হবে -4,0। ব্যাস, তুমি তো এটা পেয়ে গেলে, এবার তো সেই সূত্র বসিয়ে দিবে, তাহলে তোমার সি বিন্দু স্থানাঙ্কও পেয়ে যাবে, এবং এক্ষেত্রে সি বিন্দু স্থানাঙ্ক অবশ্যই কী হবে, মাইনাসে আসবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা, কিভাবে আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্কের মানে ভরকেন্দ্রের স্থানাঙ্কটা আমরা বার করব। এবার দেখো, যদি এরকম স্থানাঙ্ক না দিয়ে তোমাদের কি দেয়, স্থানাঙ্ক না দিয়ে যদি তোমাদের দেওয়া হলো অবস্থান ভেক্টর দিয়ে দেওয়া হলো, কি দেওয়া হলো, অবস্থান ভেক্টর, কীরকম, এইরকম একটা অবস্থান ভেক্টর দেওয়া হলো যে m1 ভর তার অবস্থান ভেক্টর হচ্ছে r1, ঠিক আছে, m2 ভর এর অবস্থান ভেক্টর হচ্ছে r2, ঠিক আছে। তাহলে তোমাকে বার করতে হবে কি, তুমি আরও একটা ধরতে পারো, আর একটা আছে m3 যার অবস্থান ভেক্টর হচ্ছে r3, এরকম করে অসংখ্য তুমি ধরতে পারো। যদি হয় তাহলে এই ভর সংস্থার কী বার করতে বলেছে, ভর কেন্দ্র বার করো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে
একই ফর্মুলা লাগাবো, সেখানে যেটা দূরত্ব ছিল x1 x2 ছিল, এখানে সেটা কি হয়ে যাবে, অবস্থান ভেক্টর হয়ে যাবে। তাহলে এখানে, তাহলে আমি যদি ধরি এইটা হচ্ছে গিয়ে তোমার ভর কেন্দ্র, এবং তার ভর কেন্দ্রের স্থানাঙ্ককে আমরা কি ধরবো, আর যদি ধরে নিই, তাহলে আর সমান পাবো তাহলে m1r1 প্লাস m2r2 প্লাস m3r3 বাই m1 প্লাস m2 প্লাস m3। ওকে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এইটাই হচ্ছে গিয়ে ফর্মুলা। যে কোনো ভর সংস্থার ক্ষেত্রে আমরা তাহলে এইভাবে বার করতে পারবো। এবার দেখো, এবার যেটা আছে এগুলা মানে যে সূত্রটা দিয়ে করলাম আমরা, এগুলো হচ্ছে গিয়ে তোমার বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে ভর কেন্দ্রের অবস্থান নির্ণয়। এবার করব আমরা কি, নিরবিচ্ছিন্ন ভর সংস্থা। যেরকম একটা ধরো একটা দণ্ড, একটা ওই দণ্ডের ভর কেন্দ্র কত হবে, ঠিক আছে? এরকম যদি বিচ্ছিন্ন সংস্থা হয়, একটা তোমার কি হতে পারে, নিরেট সিলিন্ডার হতে পারে, তো তার ক্ষেত্রে ভর কেন্দ্র কত হবে? তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকেই নেব। দেখো এখানে কি আছে, দেখো এই আর ইকুয়ালস টু, দেখো মোট ভর মানে পুরো সংস্থার মোট ভর দিয়ে ভাগ করা হয়েছে, আর এখানে কি করা হয়েছে, এখানে ভর ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব ধরা হয়েছে, দিয়ে কি করা হয়েছে, কি করা হয়েছে, তোমার যোগ করা হয়েছে। ভর এবং তাদের ব্যাসার্ধের গুণফল দিয়ে যোগ করা হয়েছে। এবার তুমি যদি বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে ধরো, বিচ্ছিন্ন সংস্থা, এই বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে কি সমস্যা, একটা আমি দণ্ড ধরলাম, তো এই দণ্ডর তোমাকে কি বার করতে বলা হয়েছে, ভর কেন্দ্র বার করতে বলা হয়েছে। মোট দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে? মোট দৈর্ঘ্য হচ্ছে এল। তুমি এটাকে এক্স অক্ষ বলতে পারো, এটাকে ওয়াই অক্ষ বলতে পারো, আর এটাকে মূল বিন্দু ধরতে পারো, ঠিক আছে? তাহলে এ ভর কেন্দ্র তুমি কিভাবে নির্ণয় করবে সূত্রের সাহায্যে। তো তাহলে এরা যদি নিরবিচ্ছিন্ন হতো, ঠিক আছে, তাহলে আমরা সহজে বার করতে পারতাম যে মূল বিন্দু থেকে একটা বিচ্ছিন্ন কণা কত দূরে অবস্থান করছে, তাহলে ভর গুণিতক সেই দূরত্ব করে, সমস্ত ভর গুণিতক দূরত্ব করে যোগ করে ভর দিয়ে ভাগ করে দিতাম, মানে টোটাল ভর দিয়ে ভাগ করে দিতাম। কিন্তু এইখানে তো নিরবিচ্ছিন্ন নয়, তো তার জন্য আমরা কি করব, আমরা এই নিরবিচ্ছিন্ন ভর সংস্থাকে বিচ্ছিন্ন করে দেব। এবং সেটা তো বিচ্ছিন্ন করব কীভাবে, তো এইগুলাকে আমরা ধরে নেব অতি ক্ষুদ্র ক্ষুদ্র ভরের কণার সমষ্টি, ঠিক আছে? এবং তারা পরস্পরের সঙ্গে একদম যুক্ত আছে। তো আমরা কি করব, খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভর ধরে নেব, এটা ধরলাম ডিএম, ঠিক আছে, ক্ষুদ্র ভর, এবং এর দূরত্ব কত ধরবে, এক্স যদি হয়, তাহলে ভর গুণিতক দূরত্ব, তাহলে এক্স ইন্টু ডিএম, এরকম করে প্রত্যেকটা ক্ষুদ্র অংশ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণ বার করব, দিয়ে যোগ করতে হবে। তো এরকম গুণফলে মানে ক্ষুদ্র অংশ এবং তাদের যে গুণফল, ঠিক আছে, গুণফলগুলোকে যোগ করার নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন করলে তুমি কিন্তু এইখান থেকে এই পর্যন্ত সমস্ত ক্ষুদ্র ভর সংস্থার আর যে ভ্রামকটা, এই যে M1 R1 ভ্রামকটার সমষ্টি তুমি পেয়ে যাবে। মানে সহজে তাহলে আমি বলতে পারবো এরকম, তাহলে এই যে তোমার বিচ্ছিন্ন সংস্থাটা আছে, সরি নিরবিচ্ছিন্ন, এটা নিরবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন নয়, এটা নিরবিচ্ছিন্ন। এই যে নিরবিচ্ছিন্ন সংস্থাটা আছে, তার কি, তার হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে বা ভর কেন্দ্রের অবস্থান হচ্ছে, তুমি পুরো এটা দিয়ে ভাগ করে দাও, ভর দিয়ে ভাগ করে দাও আগে, টোটাল ভর আমি এম ধরে নিয়েছি, 1/m ইন্টিগ্রেশন এক্স ডিএম, ঠিক আছে, ইন্টিগ্রেশন এক্স ডিএম, এক্স ইকুয়ালস টু 1/m এক্স ডিএম। আর এটা যদি তোমার ওয়াই অক্ষ বরাবর থাকতো বা কোনো একটা তলে থাকতো, তখন তোমার এক্স স্থানাঙ্ক বার করতে হতো, ওয়াই স্থানাঙ্ক বার করতে হতো, জেড স্থানাঙ্ক বার করতে হতো, বা আর স্থানাঙ্ক বার করতে পারতো। আমি আরটাই বললাম, আর ইকুয়ালস টু তাহলে 1/m ইন্টিগ্রেশন আর ডিএম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন, সরি নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে কিভাবে ভরকেন্দ্র নির্ণয় করবে এটা, ঠিক আছে? তো তোমাদের কিভাবে ভরকেন্দ্র নির্ণয় করবে তার সূত্রগুলা একটু
দেখে নিলে, ঠিক আছে। এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের যে উদাহরণের যে অঙ্কগুলো আছে ওইগুলো দেখে এই সূত্রগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো এবং করতে থাকো, ঠিক আছে। এর পরের যে ক্লাসে আমরা এই অবস্থান কি নির্ণয় যে করার উপরে কিভাবে অঙ্কগুলো হয় তার একটা ভিডিও দেবো, ঠিক আছে।